অভিনন্দনের বন্যায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যম বিশেষ করে দুই শিশু চাঞ্চল্যকর দুটি হত্যাকাণ্ড রাজন ও রাকিব হত্যার ফাঁসির আদেশের রায় খুব কম সময়ের মধ্যে একটি 16 কার্যদিবসে আর একটি 10 কার্যদিবসে মানুষের মধ্যে বিচার বিভাগ নিয়ে নতুন করে আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সামনে নিয়ে এসেছে। এটি আছে খবরে, পাশাপাশি আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। খোলামেলা অনেক প্রসঙ্গে তিনি কথা বলেছেন আইএস নিয়ে বাংলাদেশে তার প্রতি যে চাপ আছে সেই প্রসঙ্গে বলেছেন, ধর্মীয় অনুভূতি নিয়ে লেখালেখি বিষয়ে সতর্ক থাকা বা সজাগ থাকার বিষয়েও, যদিও সতর্ক থাকার শব্দটি তিনি ব্যবহার করতে চান না। আমি ফারজানা রূপা, 71 জার্নালে এইসব খবরের আলোচনায় আছি আপনাদের সাথে। আপনারা জানেন খবর নিয়ে আমরা এখানে আলোচনা করি, জানিয়ে দেই নানান মাধ্যমে প্রকাশিত খবর এবং খবরের সাথে যুক্ত মানুষদের সাথে আমরা সংযুক্ত হয়ে আলোচনা করি। আমাদের সাথে আছেন প্রণব সাহা সাংবাদিক, আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক এবং যারা আছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমাদের সাথে আরো যুক্ত করে নিচ্ছি ইকবাল আহমেদ, আমাদের সিলেট প্রতিনিধি সহকর্মী 71 টেলিভিশনের, এবং আরেক সহকর্মী খুলনা প্রতিনিধি রকিবউদ্দিন পান্নুকে। বিশেষ করে যে দুটি খবরের শিরোনাম বলছিলাম, সিলেট এবং খুলনায় রাজন এবং রাকিব হত্যার বিচারের প্রসঙ্গ। রকিবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি সকাল থেকে আপনি ছিলেন আদালত চত্বরে, ফলে একটা ক্লান্ত সময় এখন। আমি প্রথমেই জানতে চাইব কেন বিউটি ইসলাম উনি কেন খালাস পেলেন, মামলার এই জায়গাটি আপনি যদি একটু বলেন। এবং আরেকটি বিষয় আমি জানতেই চাইব, আদালত সাধারণত এরকম চাঞ্চল্যকর মামলায় তাদের নানান রকম পর্যবেক্ষণ দিয়ে থাকেন, আজকের রায়ে তারা সেরকম কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, এই দুটি বিষয় আপনি আমাদের বলবেন। আমরা এই রায়টির পরপরই যখন আমরা কথা বলেছি বাদীপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন তাদের সঙ্গে, তারা যে বিষয়টি বলেছেন যে এই মামলাটি খুব দ্রুত সাক্ষী নেওয়া হয়েছে, 11টি কার্যদিবসের মধ্যে মামলাটি শেষ হয়েছে। আর যে বিউটি বেগম, শরীফের মা বিউটি বেগম যাকে খালাস দেওয়া হয়েছে, সেখানে কিন্তু যে সাক্ষীরা যে বিউটি বেগমের নামটা উভয় বলেনি, বিউটি বেগম ঘটনাটি দেখেছেন, কিন্তু তিনি যে শিশু রাকিবের যে নির্যাতন করা হয়েছে, যে মিন্টু এবং শরীফ যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের তিনি প্রত্যক্ষদর্শী এবং তিনি যে এই ঘটনায় সরাসরি জড়িত, এটা কিন্তু ওই যে 38 জন সাক্ষী দিয়েছেন, সেই সাক্ষীর দেওয়া তথ্যে কিন্তু সেটা প্রমাণ হয়নি বলেই আদালত মন্তব্য করেছেন। আরেকটি বিষয় যে এ বিষয়ে আমরা যখন আপনি নিশ্চয় জেনেছেন যে আজকে কিন্তু এই বিউটি বেগমের যে খালাসের ঘোষণায় কিন্তু রাকিবের মা লাকি এবং রাকিবের বাবা নুর আলম অসন্তোষ প্রকাশ করেছেন তারা, ফলে আদালতে প্রমাণিত হয়নি। রকিবউদ্দিন, আপনাদের সাংবাদিকদের কোনো অনুসন্ধানে বিউটি বেগমের কোনো সম্পৃক্ততার প্রমাণ আপনারা পেয়েছেন কিনা, বা এরকম একটি নির্যাতনের ঘটনা একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি দাঁড়িয়ে দেখেন, সেটাও কোনোভাবে ঘটনায় উৎসাহ যোগানোর দায় তার কাঁধে পড়ে কিনা? একটি হচ্ছে আইনগত দায়, আরেকটি হচ্ছে নৈতিক দায়ে তিনি দুষ্ট কিনা। নৈতিক দায় তো অবশ্যই তিনি দুষ্ট, কারণ আমরা যখন শুরু থেকে 3 তারিখ রাতের ঘটনা এটি, 4 তারিখে আমরা যখন ওই এলাকায় যাই, গণমাধ্যমের আপনি জেনে থাকবেন যে সব কর্মীরা, সব ধরনের গণমাধ্যম কর্মীরা যখন যাই এবং এলাকাবাসী খুশি উঠেছিল, যত এলাকাবাসী ছিল সবার কাছ থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে শরীফের মা বিউটি বেগম সে কিন্তু ওই ঘটনার প্রত্যক্ষদর্শী শুধু ছিলেন না, তিনি ছিলেন অনেকটা উস্কানিদাতা। এবং তারা কিন্তু ওই যে একটি শিশু রাকিবকে যখন কম্প্রেসার মেশিনের হাওয়া ছিল, তারা এটাকে চিৎকার দেখে কিন্তু তারা দুইজনে হাসছিল। মিন্টু যখন তাকে কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া দেয় এবং ওইখানে একটি শিশু ছিল, এক প্রত্যক্ষদর্শী নাতি, তার জবানবন্দিতেও কিন্তু আমরা পরের দিন একই তথ্য পেয়েছি। তবে এই মামলার যে চুল চেরা বিশ্লেষণ সেটি হয়তো আমরা আরো পরে বলতে পারবো, কিন্তু ঘটনার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না, যেহেতু তার ছেলে রয়েছে। এবং অনেক ধন্যবাদ রকিবউদ্দিন পান্নু আপনাকে। আমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পর্যবেক্ষণগুলো সম্পর্কে আলোচনা করার সুযোগ পাবো। আরেক সহকর্মী সিলেট থেকে যুক্ত হচ্ছেন ইকবাল মাহমুদ। ইকবাল, একই প্রশ্ন আপনার কাছে, আদালতের কোনো পর্যবেক্ষণ দেখেছেন কিনা, এবং এই মামলায় 3 জন বোধহয় খালাস পেল, 3 জন আসামি কেন খালাস পেল, তাদের খালাস পাওয়ার বাস্তবতাটা কি?
রূপা, আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন, কিন্তু তার মধ্যে একটি পর্যবেক্ষণ আমরা এই পর্যন্ত পেয়েছি, বাকিগুলো হয়তো পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাওয়ার পর হয়তো পাবো। এর মধ্যে একটি পর্যবেক্ষণ হচ্ছে যে আপনি জানেন যে দুজন আসামি এখনো পর্যন্ত পলাতক আছে, তো তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবার জন্য পুলিশের আরো বেশি কার্যকর ভূমিকা রাখবার জন্য একটি পর্যবেক্ষণ আদালত দিয়েছেন, এবং বাকিগুলো আশা করছি আমরা আগামীকাল আইনজীবীদের মারফতে আরো কিছু পর্যবেক্ষণের আরো কিছু পর্যবেক্ষণ পাবো। তবে আপনি যেমনটি বলছিলেন যে 3 জন আসামি খালাস পেয়েছে, মূলত এই যে 3 জন খালাস পেয়েছেন তারা ছিলেন প্রত্যক্ষদর্শী এই ঘটনার, এবং পুলিশ এই 3 জনকে অভিযুক্ত করেছিল এই বলে যে তারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু একটি ছেলেকে 4 ঘন্টা পিটিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু তারা কোনো ধরনের প্রতিবাদ করছে না, সুতরাং তারাও এই দায় এড়াতে পারে না। আমার আরেকটি প্রশ্ন আছে ইকবাল আপনার কাছে, এবং প্রণব শাহরও প্রশ্ন আছে, আমি আমার প্রশ্নটি করেই নিতে চাই আগে। এই যে 16 কার্যদিবসে এরকম একটি মামলা শেষ হলো, আপনি প্রতিদিনই খবর আমাদের জানিয়েছেন, এই দ্রুত প্রায়োরিটি দিয়ে একটি মামলার কাজ চালানোর কারণে অন্যান্য মামলার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে কিনা, ব্যাহত হয়েছে কিনা, কেমন করে সম্ভব হলো 16 কার্যদিবসে মামলাটি শেষ করা? প্রণব শাহর আরো একটি প্রশ্ন। আমি এর সঙ্গে যুক্ত করে দিই যে একটি যতটুকু তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে সেটা হলো যে মূল যে আসামি অভিযুক্ত কামরুল, যাকে সৌদি আরব থেকে ধরে নিয়ে আসা হয়েছে, তার কয়েকজন ভাই কিন্তু এটাতে আজকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন। তার মধ্যে ফাঁসির একজন আছেন বোধহয় সম্ভবত তাজউদ্দিন আহমেদ বাদল এবং জাকির হোসেন পাভেল আহমেদ, এবং আরো একজন, তাদের মধ্যে কয়জন পলাতক আছে। কামরুলকে সৌদি আরব থেকে আনা হলো, কিন্তু তার আপন ভাইদেরকে পলাতক অবস্থা আছে, ঢাকার মধ্যে আছে কিনা, বাংলাদেশে আছে কিনা, পুলিশের তৎপরতা আপনি কিভাবে দেখছেন? পুলিশ কেন দ্রুত বিচারে তাদের শাস্তি হলো 10 কার্যদিবসে, 17 কার্যদিবসে, কিন্তু এদেরকে ধরতে পারলো না কেন? পুলিশের বক্তব্য কি? ধন্যবাদ রূপা। প্রথম প্রশ্নটি আপনি যেমনটি করছিলেন যে আসলে এই মামলাটি দ্রুততর সময়ের মধ্যে মাত্র 16 কার্যদিবসে এই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে, এবং এই কারণে অন্যান্য যে সমস্ত মামলার কার্যক্রম আসলে কিছুটা বাধাগ্রস্ত তো হয়েছেই। আমরা দেখেছি যে প্রতিদিন 9টি দিন কিন্তু টানা সাক্ষ্য গ্রহণ হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, টানা প্রতিদিন একই আদালতে একই মামলা শুনানি হচ্ছে। সুতরাং এই আদালতে অন্যান্য যে সমস্ত পেন্ডিং মামলা ছিল তা সেগুলো তো কিছুটা বাধাগ্রস্ত হয়েছেই। তবে এই মামলাটিকে অত্যন্ত স্পর্শকাতর এবং জনগুরুত্বপূর্ণ একটি মামলা বিবেচনায় নিয়েই আসলে আদালত এই বিষয়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং আদালত যেটি বলছিলেন যে এই ঘটনাটি দেশে বিদেশে এত বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং বিশেষ করে ভিডিও চিত্র প্রকাশ পাওয়ার পর মানুষের মনোজগতে যে নাড়া দিয়েছে সেই বিষয়টি আসলে আদালত উপেক্ষা করতে পারেন না। তার মানে হচ্ছে যদি আদালত বিবেচনায় নেয় তাহলে আসলে জনগুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আরেকটি প্রশ্ন করেছেন প্রণব সাহা আপনার কাছে, যে পলাতক আসামিদের ধরার ব্যাপারে পুলিশের অবস্থান। দেখুন, 2 জন আসামি এখন পর্যন্ত পলাতক আছে, সেটি আসলে পুলিশের জন্য একটি বড় কলঙ্ক তিলক হয়ে থাকবে বলেই আমার ধারণা। কারণ হচ্ছে, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি রূপা, সেটি হচ্ছে আপনি জানেন যে এই মামলায় 13 আসামির মধ্যে 11 জন আসামি আটক হয়েছেন, তার মধ্যে 11 জনকেই, এবং কামরুল বিদেশে যিনি আটক হয়েছেন সেই কামরুল সহ 11 জনকেই কিন্তু সাধারণ মানুষ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। সুতরাং পুলিশের কাছে একটি চ্যালেঞ্জ ছিল যে বাকি যে 2 জন আসামি এখনো পর্যন্ত পলাতক আছে তাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত হলেও তারা আইনের আওতায় নিয়ে আসতে পারবেন, এই ধরনের একটি চ্যালেঞ্জ কিন্তু পুলিশের কাছে ছিল। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে গতকাল আজকে যে রায়টি হয়ে গেল, সেই রায় হওয়ার দিন পর্যন্ত কিন্তু পুলিশ সেই আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। এটি পুলিশের জন্য একটি বড় ব্যর্থতা হয়ে থাকবে। কি বলে, পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করে ব্যর্থ হয়েছে নাকি পুলিশের কোনো গাফিলতি আপনাদের নজরে পড়েছে? দেখুন, গাফিলতির প্রসঙ্গ কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে। আপনি জানেন এই মামলাটি প্রথমে ধামাচাপা দেওয়ার একটি চেষ্টা হয়েছিল, সেখানে পুলিশের 3 জন কর্মকর্তার যোগসাজশ এবং সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটিও কিন্তু তদন্ত শেষে বলেছে যে তাদের কাছে এই অভিযোগগুলো প্রতীয়মান হয়েছে সত্য হিসেবে, এবং যে কারণে 3 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমরা এখনো জানি না, যেটি দাবি উঠেছিল যে যদি
প্রত্যক্ষদর্শীরা ঘটনা প্রতিবাদ না করার কারণে এই মামলার অভিযুক্ত হতে পারে, তাহলে যে মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করলেন তাদেরকে এই ফৌজদারি আইনের আওতায় বিচার কেন করা যাবে না? এই ধরনের একটি নাগরিক সমাজের পক্ষ থেকে এক ধরনের দাবি কিন্তু শুরু থেকে উঠেছিল, কিন্তু আমরা এখনো জানি না তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালিও যে মামলাটি হয়েছিল সেই মামলায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বা কোনো স্থায়ী কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে সেই ধরনের কোনো বিষয় নিশ্চিত সাংবাদিক হিসেবে আপনি খোঁজ খবর করে পুলিশের কি অ্যাকশন নেওয়া হয়েছে, বিভাগে কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কে শিগগিরই আমাদের খবর জানাবেন। ধন্যবাদ ইকবাল আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রণব সাহা, এই বিষয়ে নিশ্চয়ই আপনিও ইতিবাচক প্রতিক্রিয়া জানাবেন। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দেব যে যতটা আনন্দিত আজকে হবার কথা সকলের, এই আনন্দ কিছুটা নিশ্চয়ই ম্লান হয়ে যায় যখন আমরা দেখি গাইবান্ধায় অপর শিশু হত্যা চেষ্টার দায়ের আসামি সংসদ সদস্য লিটন জামিনে একই দিনে ছাড়া পেয়ে যে গাড়ি থেকে তিনি গুলি ছুড়েছিলেন সেই গাড়িতে করে সে লাল পাজেরোতে তিনি সুন্দরগঞ্জে ফিরে গেছেন। আমি এটার সাথে এটাকে বলবো, তো শুরুতে আমি একটু বলে দিতে চাই যেটা আমি বলেছিলাম যে আপনি শুরুতে বলেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে যে আনন্দের কথা আপনি বলছিলেন যে শিশু রাজন এবং রাকিব হত্যার মামলা, কিন্তু আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। দেখেন, রাজন হত্যা হয়েছিল 8ই জুলাই, আজকে 8ই নভেম্বর, 4 মাস পরে কিন্তু রায়টা হলো। আমরা সবাই 17 কার্য দিবস নিয়ে খুব খুশি আছি। সেটা হচ্ছে বিচার বিভাগের জন্য একটি ধন্যবাদ শুধু না, কৃতজ্ঞ থাকবে হয়তো জাতি যে বাংলাদেশের ইতিহাসে 17 কার্য দিবস এবং রাকিবের 10 কার্য দিবস বা 4 মাসে রায় হয়েছে। কিন্তু দেখেন, কামরুলকে সৌদি আরব থেকে আনা সম্ভব হয়েছে এবং আমি এই ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তখন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবিত হয়ে উনি একটি কাজ করেছেন, তার ধন্যবাদটা তাকে আমি দিতে চাই। কিন্তু দেখেন, এই মামলার অন্যতম মূল আসামি যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ময়না চৌকিদার কিন্তু পলাতক, এবং আমরা শুরুতেই জেনেছিলাম যে পুলিশ সহায়তা করেছে এদিকে চলে যাওয়া, ইভেন কামরুলের ব্যাপারেও। তার এই যে পুলিশ যারা এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2জন আসামি তারা পলাতক থাকলো 4 মাসেও কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। এটা একটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং একই সঙ্গে আপনি যেটি বললেন বিউটি বেগমের খালাস পাওয়াটা নৈতিক দায়ের কথা বলছিলাম আমরা, এবং সেই নৈতিক দায়ের মধ্যে বিউটি বেগম দাঁড়িয়েছিল, উনি ওনার ছেলেকে নিবৃত করে নাই, আরেকটি শিশুকে মানে যেভাবে তার ঘটনা ঘটেছিল আমি সেটা বলতে চাই না, সেটা সঙ্গে উনি নিবৃত করে নাই। তাহলে সামাজিকভাবে মা হিসাবে আপনি জানেন যে আমরা এটাও জানি যে যাজক হত্যা চেষ্টা ঈশ্বরদীতে, সেখানে মা তার ছেলেকে ধরে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিউটি বেগম কিন্তু তাকে নিবৃত করারও চেষ্টা করে নাই। উনি অনেকটা উপভোগ করেছেন, যেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ হিসেবে আমরা কিন্তু রকিবউদ্দিন পান্নুর কাছে শুনলাম যে উনি কিছুটা উৎফুল্ল ছিলেন যে ঠিকই হচ্ছে একটা কাজ। এই জিনিসগুলো কিন্তু বিবেচনা নিতে হবে। আমরা আনন্দে ভাসতে পারি, কিন্তু একই সঙ্গে আমি যখন এই কথাগুলো বলছি, আপনি মঞ্জুর ইসলাম লিটনের কথা বললেন, আমি একই সঙ্গে বলতে চাই যে ঈশ্বরদীতে গতকাল ভোরেও, রোববার ভোরেও শিশু হত্যার ঘটনা ঘটেছে। আজকে যে সমস্ত পত্রিকা প্রকাশিত হবে সেখানে আপনি এটার খবর পাবেন। এই যে শিশুদের ব্যাপারে আমাদের একটি বড় প্রভাব এবং তোলপাড় হয়েছিল রাজনকে কেন্দ্র করে, এবং রাজনের ঘটনা 8ই জুলাই, তার কিন্তু 1 মাস পরে 3 আগস্ট রাকিবের ঘটনা ঘটেছে। মানুষ আজকের এই যে বিচার হলো, রায় পেলাম আমরা, কিন্তু সেই রায় কার্যকর হওয়াটা কিন্তু বিষয়। আমরা খুব আলোচনা করছিলাম তখন আগস্ট মাসে যে দ্রুত বিচার বলতে আমরা কি বুঝাবো, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে কি বুঝাবো। সেই দ্রুত বিচার, 17 কার্য দিবস 4 মাসে মাথায় রায় পেলাম, কিন্তু এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনি দেখবেন যে রাজনের বাবা কিন্তু আজকে খুব স্পষ্টভাবে বলেছে যে এটা রায়টা কার্যকর হওয়াটা ব্যাপার। কারণ আমরা জানি এরপরে এটা হাইকোর্টে আসবে, হাইকোর্টের ডেথ রেফারেন্স হবে, পেপার বুক চাইবে, এবং সেই ডেথ রেফারেন্সের তালিকা আমি যতদূর জানি প্রায় 500-র কাছাকাছি মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্সের বিষয়টা কিন্তু হাইকোর্টের সামনে আছে। সেগুলো যদি সিরিয়াল করে যদি রাজন হত্যাটা ওইভাবেই হয়, তাহলে কিন্তু আমরা যে কথাটা শুরুর দিকে বলছিলাম, গণমাধ্যমের দায়টা বড়। আজকে প্রতিটি পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে ধন্যবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই বিচারের পেছনে তাদের ভূমিকা আছে, এবং নিশ্চয়ই এই জাতীয় কথাবার্তাতে হাইকোর্টের বিচারকরাও আমরা শেষ পর্যন্ত সে দেখতে চাই। গণমাধ্যম আজকের খুশিতে ভাসবে না, কারণ গণমাধ্যমে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা থাকে না। আমরা যদি সন্তুষ্ট হই তাহলে সমাজের অনেক কাজ বা সমাজের অনেক অন্যায় অসঙ্গতি আমরা তুলে ধরতে পারবো না, যা থেকে সমাজ ক্ষতিগ্রস্তই হবে। সেজন্য আমি মনে করি যে আপনি যদি বললেন যে সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ অবশ্যই এটাই মনে রাখবে যে এইটার দ্রুত বিচারের রায় কার্যকর হওয়ার ব্যাপারে। যে আপনি জানেন যে আজকে আমি উদাহরণ দিতে চাই, দিলওয়ার হোসেন সাঈদীর আপিলের মামলার রায় সেপ্টেম্বর মাসে রায় ঘোষণা করা হয়েছে, তার লিখিত রায়ের কপি এখন পর্যন্ত এখনো পাওয়া যায়নি। আমরা একটা বিরতি নিয়ে ফিরবো। আদালত নিয়ে আসলে কথা বললে যদিও অবমাননার সুযোগ থাকে, তারপরও আমাদের সমাজের মানুষের যে মনোভাব, যে তাদের কাছে যে আকাঙ্ক্ষা,
সর্বোচ্চ আইন আদালত, সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে আস্থা, মানুষের যে ভরসা, মানুষের যে আকাঙ্ক্ষা, তা আমরা তাদেরকে একটু মনে করে দিচ্ছি বিনীতভাবে। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো, আরিফ জেব থেকে আপনার কাছে আসবো, কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে। আপনারা থাকুন, ফিরছি বিরতি নিয়ে। ও খুলনায় চাঞ্চল্যকর 2 শিশু রাজন ও রাকিব হত্যার দায়ে 6 জনকে ফাঁসির আদেশ। কোনো খুনির সাথে সংলাপে বসার ইচ্ছে নেই, আইএস শিকারে চাপ আছে বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন সংসদ সদস্য লিটন। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, সমতার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। এইসব খবর নিয়ে আছি আমরা ৭১ জার্নালে। আমাদের সাথে আছেন সাংবাদিক প্রণব সাহা, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, এবং আমরা কথা বলছি শিশু হত্যার রায় প্রসঙ্গে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন গাইবান্ধা থেকে টেলিফোনে সহকর্মী শামীম আল শাম্মু। ওর কাছ থেকে আমরা মঞ্জুরুল ইসলাম লিটনের সর্বশেষ অবস্থাটা শুনে আরিফ জেবতিক আপনার কাছে আসবো। শামীম আল শাম্মু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে জামিন হলো, আমরা জানতে পেরেছি যে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেই ৪র্থ দফায় তার জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। এই জামিনের ফলে সংসদ সদস্য যে এলাকায় ফিরে গেলেন মুক্তি পেয়ে, এলাকায় কোনো ধরনের নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? শামীম আল শাম্মু, আমি জানতে চাচ্ছিলাম সংসদ সদস্যের জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে যাওয়ার পর কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে কিনা, বিশেষ করে সৌরভের পরিবার কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা? আমার ধারণা যোগাযোগটি বিচ্ছিন্ন হয়েছে, নিশ্চয়ই আমরা আবার তার সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারবো। শামীম আল শাম্মু, গাইবান্ধা প্রতিনিধি, আমাদের সহকর্মী আরিফ জেবতিক। 3টি বিষয়, খুলনা এবং সিলেটের রায় এবং গাইবান্ধায় সংসদ সদস্যের একই দিনে জামিনে মুক্তি পেয়ে ফেরত যাওয়া, এই 3টি বিষয় বিচার বিভাগের একভাবে হচ্ছে আমরা সাধুবাদ জানাচ্ছি। আবার এই প্রশ্নটিও সামনে আসে না যে যদি প্রভাবশালী, খুব প্রভাবশালী হন নির্যাতক অভিযুক্ত ব্যক্তি, তাহলে আইনকে আসলে তাকে ছুঁতে পারে না? হয়তো ছুঁতে পারে, বাট সময় লাগে, সেটা 8 দিন বা 10 দিনের কার্যদিবসে হয় না। এটা খুব স্বাভাবিক। যখন আমরা সিলেটের রাজন হত্যার পরে আপনি জানেন যে আমরা অনেকে লেখালেখি করছিলাম এবং তখন এই আশঙ্কাটাই ছিল যে যারা হত্যাকারী তারা যেহেতু কোনো দল দ্বারা প্রভাবিত নয়, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, বা তাদের যেহেতু সেরকম প্রভাব নেই, আমরা আশা করছি তার বিচারটা দ্রুত হবে এবং সেটা হয়েছে। আমরা শুরুতে যে কথাটা আলাপ করছিলাম যে আজকে এই বিষয়টা আনন্দের জায়গা, আমি বলবো এই জায়গাটা বিচার বিভাগের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তারা বিচারটি দ্রুততার সঙ্গে করেছেন এবং অনেক আন্তরিকতার সাথে করে রায়টা দিয়েছেন। একই সাথে এটা নির্বাহী বিভাগের একটা লজ্জার জায়গা। আজকে এটা লজ্জার দিন তাদের জন্য, কারণ আপনি দেখবেন যে রাজন হত্যা মামলার প্রত্যেকটা আসামিকেই সাধারণ জনগণ এনে দিয়েছে, গ্রেফতার করেছে সাধারণ জনগণ। এটা ফেসবুকে, ব্লগের মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে খুব ভাইরাল হয়ে গিয়েছিল এবং মানুষ ধরে ধরে এসে এদেরকে নিয়ে দিয়েছে। এটা তো করেই নেই নির্বাহী বিভাগ, বাকি 2 জনকে তো গ্রেফতার করতে পারেই নেই। এবং যে পুলিশরা জড়িত ছিল, এই কামরুলকে কিন্তু প্রথম দিন গ্রেফতার করা হয়েছিল মৃতদেহ সহ, সেই কামরুলকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কামরুল বিদেশ পালিয়ে গিয়েছিল। বিদেশে বাঙালি সাধারণ মানুষ যারা, তারা আবার তাকে ধরে ফেরত দিয়েছেন, কারণ তারা অনলাইনের মাধ্যমে এটা জেনেছেন। নির্বাহী বিভাগের উচিত ছিল আজকে তাদের জন্য একটা লজ্জার দিন, তাদের জন্য একটা বেদনার দিন হওয়া উচিত এবং তাদের আরো সাবধান হওয়া উচিত এই বিষয়ে। আসেন গাইবান্ধার ব্যাপারে আমি আপনার সাথে একমত। জামিন দেওয়ার এখতিয়ার অবশ্যই আদালতের এবং তারা সর্বোচ্চ বিবেচনা করে দিয়েছেন। বিশেষ করে যখন সংসদ অধিবেশন চলে তখন সংসদ সদস্যকে জামিন দেওয়ার বিষয়টি একটা প্রশ্ন এসে যায়। প্রশ্নটা হচ্ছে, যদি, আমি জানি না এটা আইনের ব্যাখ্যা কি হবে, তাকে বলা হতো যে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যেহেতু এই এমপিকে ছাড়া হলো, তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন এবং উনি ঢাকাতেই থাকবেন। আমার মনে হয় গাইবান্ধার সাধারণ জনগণ যারা মানববন্ধন করেছিলেন,
যারা মৌন মিছিল করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তারা আরো বেশি স্বস্তিতে থাকতে পারতেন, তারা একটু নিরাপত্তা বোধের মধ্যে আসলে থাকতে নিরাপত্তার পারতেন। হীনতার কি অবস্থা শামীম আল শাম্মুর কাছ থেকে একটু জেনেই নিতে চাই। আসলে মঞ্জুরুল ইসলাম লিটন মুক্তি পেয়ে ফুলের মালা দিয়ে সেই একই লাল পাজেরো গাড়িতে এলাকায় ফিরে যাওয়ার পর এলাকাবাসীর প্রতিক্রিয়া কি? শামীম আল শাম্মু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রূপা, আমি শুনতে পাচ্ছি। আমি এলাকাবাসীর প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। জনপ্রতিনিধি আবারও একই গাড়িতে করে, যে গাড়িতে বসে তিনি সৌরভকে গুলি করেছেন, এলাকায় ফিরে গেলেন। এলাকাবাসীর কেউ কেউ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিল। এখন এলাকাবাসীর প্রতিক্রিয়া কি? হ্যাঁ রূপা, আপনি জানেন যে যে অভিযোগটা করা হয়েছিল যে তার গাড়িতে যে হামলা করা হয়েছে, তার গাড়ির গ্লাসটা ভেঙে দেওয়া হয়েছে, আসলে সেই গাড়িতে করেই এমপি মঞ্জুরুল ইসলাম লিটন কিন্তু আজকে সুন্দরগঞ্জে ফিরে গেছেন। তো আমি এই বিষয়ে আসলে এলাকার মানুষ এবং সুধীজন অনেকের প্রতিক্রিয়া জানতে চাইলে আমাকে যেটি জানাই সেটি হচ্ছে যে অনেকেই বলেন যে দেরিতে হলেও, আপনি জানেন যে 2 তারিখের ঘটনা, 2 তারিখে এই সকালে ঘটনা ঘটার পরেও এমপি লিটন কিন্তু বিকেল পর্যন্ত তার বাড়িতে অবস্থান করছিলেন এবং এরপরে তিনি গা ঢাকা দেন এবং 14 তারিখে 14 অক্টোবরে তিনি ঢাকার উত্তরায় কিন্তু আটক হন এবং সেখান থেকে 15 তারিখে তাকে গাইবান্ধায় নিয়ে আসা হয়। গাইবান্ধায় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এরপরে আবার 21 তারিখে দ্বিতীয় দফায় তার জামিন আবেদন করেন। আমরা জানি সাম্য যে প্রথম 3 দফায় তার জামিন আবেদন নাকচ হয়ে গেছে এবং চতুর্থ দফায় তার জামিন মঞ্জুর হয়েছে। এলাকায় কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা সৌরভের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আপনাকে জানানো হয়েছে কিনা? আসলে সৌরভের পরিবার যখন সৌরভ 25 তারিখে চিকিৎসা শেষে যখন চলে আসে নিজ বাড়িতে, তখন থেকেই কিন্তু সৌরভের পরিবার তাদের বারবার নিরাপত্তার শঙ্কাটা বারবার প্রকাশ করতেছিলেন। সৌরভের পরিবারের দাবি, সৌরভের বাবা যেহেতু এমপি একজন প্রভাবশালী ব্যক্তি, এই কারণেই কিন্তু ওনারা বারবার বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এর পাশাপাশি যারা সাধারণ মানুষ তারা অনেকেই মন্তব্য করেছেন যে এই অবস্থায় আসলে তার জামিন পাওয়ার বা বিচারিক ব্যবস্থায় জামিন পাওয়ার অধিকার তার আছে, কিন্তু এই বিচার প্রক্রিয়াটার চার্জশিট না দেওয়া পর্যন্ত তাকে আসলে কারা অভ্যন্তরেই রাখা উচিত ছিল, কেননা তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং পরবর্তীতে বিচার ব্যবস্থায় এইটি একটি প্রভাব পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এর পাশাপাশি অনেকেই মনে করেন যে আসলে বর্তমান যেহেতু সংসদ একটি পবিত্র জায়গা এবং যেখানে আসলে আমাদের গণমানুষের প্রতিনিধিত্ব করবেন, সেই জায়গাগুলোতে আসলে দুর্বৃত্ত, কালো টাকার মালিক, সন্ত্রাসীরা দখল করে ফেলছেন, যার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। একেবারে পরিষ্কার শামীম, আপনার বক্তব্য থেকে কোনো প্রশ্ন আপনাদের? আমি একটু বলতে চাই যে সাম্যকে আমি সাধুবাদ জানাতে চাই, সেইভাবে বললো। আমি মনে করি যে গাইবান্ধায় যতটুকু আমরা জানি মঞ্জুরুল ইসলাম লিটন সম্পর্কে কিন্তু মানুষের ধারণা নেতিবাচক ধারণা। আমি বলতে চাই যে কলেজ জীবন থেকে আমি মঞ্জুরুল ইসলামকে চিনি। 84-85 সালে তখন আমরা কলেজে একসাথে, আমরা তখন রাজপথে ছিলাম এরশাদ বিরোধী আন্দোলনে, সে আমাদের সঙ্গে ছিল এবং পরবর্তীতে জামাত শিবির বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে আওয়ামী লীগ নেতা হিসেবে সে একটি ভালো ভূমিকা পালন করেছে, সেই জন্য সে মনোনয়ন পেয়েছে। কিন্তু এমপি হওয়ার পর থেকে তার যে আচরণ এবং তার মানুষের সাথে যে ব্যবহার, এমনকি সুন্দরগঞ্জ, আমি এবার পুজোর ছুটিতে গাইবান্ধা গিয়েছিলাম, সেখান থেকে আমি সুন্দরগঞ্জেও গিয়েছিলাম, তার নির্বাচনী এলাকাতেও মানুষ যেটা বলছে যে এমপি হওয়ার আগে থেকে শুরু করে এমপি হওয়ার পর পর্যন্ত তার কিছুটা স্খলন হয়েছে, যেটা এমপি হিসেবে মানুষ আশা করে না জনপ্রতিনিধি হিসেবে। রূপা, আমি পরিষ্কার করে বলতে চাই আপনাকে, 2 অক্টোবর যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন আমি আরেকটা টিভি চ্যানেলে ছিলাম এবং আমি বলেছিলাম যে জনপ্রতিনিধি হিসাবে এবং একজন সাহসী রাজনৈতিক কর্মী হিসাবে মঞ্জুরুল ইসলাম লিটনের যে সুনাম ছিল এলাকায়, সেই সুনামের কারণেই উনি আইনের হাতে নিজেকে সঁপে দিবেন এবং জনগণের মুখোমুখি হবেন, কিন্তু জনগণের প্রতিনিধি তিনি, সেটি তার করা উচিত ছিল। কিন্তু তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। আপনি জানেন যে প্রায় 12 দিন পর ওনাকে গ্রেপ্তার করতে হয়েছে উত্তরা থেকে, ঢাকা থেকে, এবং গ্রেপ্তারের পরও আপনি জানেন তাৎক্ষণিকভাবে একটি অ্যাটর্নি জেনারেল যেটি বলেছিলেন, হাইকোর্ট একটি সময় দিয়েছিল যে 1 তারিখের মধ্যে তাকে আদালতে উপস্থিত হতে হবে। এর মধ্যে উনি পালিয়ে যাবেন কিনা, পুলিশ গ্রেপ্তার করবে না, হয়তো এই জন্য অ্যাটর্নি জেনারেল বিশেষভাবে আবার ওইটি রিভিউ করার জন্য আবেদন করে কিন্তু বলেছেন যে না, পুলিশের প্রতি এটি কার্যকর থাকবে না, তাকে এখনই গ্রেপ্তার করা যাবে। সেদিন রাতেই কিন্তু লিটনকে গ্রেপ্তার করা হয়েছিল। তা আমরা দেখেছি যে এই সুযোগটা সে নেওয়ার চেষ্টা করতেছিল এবং এই জন্য আমি বলছি, আপনি নিরাপত্তার কথাটা বলছেন এবং আপনাদের শামীম আল শাম্য সেই
প্রতিনিধি হিসেবে সেই কথাটা বলছি। আমি খুবই চিন্তার সঙ্গে বলতে চাই যে যখন সৌরভ হাসপাতাল থেকে এসেছে তখন দুজন গ্রাম্য পুলিশকে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা নিয়ে কথা হয়েছিল যে এটি যথেষ্ট না। এবং এখনো আমি মনে করি যারা মঞ্জুর ইসলাম লিটনের বিচার দাবি করেছিলেন, মৌন মিছিল করেছিলেন, মানববন্ধন করেছিলেন, তারা কিছুটা নিরাপত্তাহীনতা না থাকলেও উদ্বিগ্ন হবেন। কারণ গত কয়েক বছরে বিশেষ করে এমপি হওয়ার পরে তার যে আচরণ, মানুষ শুধু নয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আমি অনেক প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে দেখেছি যে তার ব্যাপারে তাদের একটি রিজার্ভেশন ছিল তার আচরণ নিয়ে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে তাকে আমি বলবো যে তার একটা সংশোধন হওয়ার সুযোগ এসেছে। সে একটি ঘটনা ঘটিয়েছে যেটি আইনের কাছে একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে তার বিরুদ্ধে। আমি মনে করি এটি তার জন্য একজন জনপ্রতিনিধি হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে একটি শিক্ষা নেওয়ার সুযোগ তার এসেছে। আমি মনে করি সেই শিক্ষাটা উনি নেবেন। শামীম, আপনার কাছে শেষ এই বিষয়টি জানতে চাইবো, জামিনে ছাড়া পাওয়ার পর তিনি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা আপনাদের, এবং কোন ধরনের সংশোধন প্রক্রিয়ার মধ্যে তাকে দেখতে পেয়েছেন কিনা? না রূপা, আসলে তিনি বের হওয়ার পরেই কোনো মিডিয়া কর্মীদের, সংবাদ কর্মীর সঙ্গে কথা বলেননি। তিনি দ্রুত তার গাড়িতে চড়ে সুন্দরগঞ্জে চলে গেছেন। তা আমরা সর্বশেষ তার অবস্থান জানতে পেরেছি, তিনি সুন্দরগঞ্জে তার বামনডাঙ্গা অফিসে আছেন, অবস্থান করছেন, এবং তিনি কালকে সম্ভবত সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা আসলে তার কোনো প্রতিক্রিয়া পাইনি। অনেক ধন্যবাদ শামীম আল শাম্মু আপনাকে আমাদের প্রতিক্রিয়া জানাবার জন্য। নিশ্চয়ই আপনি আসলে খুব আশাবাদী মানুষ, যিনি একটা ছোট শিশুকে গুলি করে জেলে যাওয়ার পরে গলায় মালা দিয়ে বের হতে পারেন। আপনি ভাবছেন যে সাংবাদিকদের কাছে উনি কোনো সংশোধনের আশা করবেন কিনা, বা প্রণব দা যদিও উপদেশ দিয়েছেন, আমরা কি আসলে ততটুকু আশাবাদী হতে পারি কিনা না। কারণ তার যদি রিয়েলাইজেশনটা থাকতো যে একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে আমরা 2 পায়ে গুলি করেছি, তাহলে আমার মনে হয় না আজকে তিনি গলায় মালা দিয়ে জেল থেকে বেরোতেন। যদি উনি এই আত্ম উপলব্ধিটা ওনার থাকতো তাহলে সেটা আমরা হয়তো দেখতেই তিনি যেতে পারতেন। আমরা সেই আচরণ হয়তো সেটা। আরেকটু আমি বলতে চাই যে তার যে এই যে মালা দিল, যেটা আরিফ জেপ্তিক বলে, আমি বলছি সেখানে তার স্খলনটা হলো যে সে তার চারপাশে এমন বলয় সৃষ্টি করেছে যারা আজকে মালা দিয়ে প্রমাণ করতে চাইলো যে উনি কোনো অন্যায় করেনি। উনি বেরিয়েছেন মানে ওনাকে স্বাগত জানানো যায়, ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করা যায়। সেই জন্য আমি সংশোধন হওয়ার কথা বলছি। ওনার চারপাশে আরেকটি বলয় তৈরি হয়েছে যারা আমাদের সেই সাহসী মঞ্জুর ইসলাম লিটনকে, যিনি জামাতের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ছিলেন, রাজনীতির পরিক্রমায় উনি সংসদ সদস্য হয়েছেন, দলের মনোনয়ন পেয়েছেন, উপজেলা কমিটির সভাপতি হয়েছেন, কিন্তু তার চারপাশে যারা এরকম ফুলের মালা দেওয়ার মতন যারা তার স্থাপক আছেন বা তার থেকে সুবিধাপ্রাপ্ত যারা আছেন, তাদের কাছ থেকে তার সংশোধন হওয়া, সতর্ক হওয়ারও একটু কিন্তু শিক্ষা ওনার নেওয়া দরকার। এবং আমি মনে করি উনি সংসদ সদস্য হিসেবে একটি যুক্তি দেখিয়েছেন, তার আইনজীবী সিরাজ বাবু, তাকেও আমি চিনি, উনি একজন রাজনৈতিক কর্মী গাইবান্ধা জেলার, এবং উনিও বলেছেন যে কেন, কোন গ্রাউন্ডে জামিনটা ওনারা চেয়েছেন এবং পেয়েছেন। আমি মনে করি মঞ্জুর ইসলাম লিটন সেই যুক্তিটাকে ধারণ করে ঢাকায় সংসদ সদস্য হিসেবে তার যে কাজ সেটি করবেন, এবং একজন সংসদ সদস্য এবং জনপ্রতিনিধির যে ভাবমূর্তি তার এলাকার মানুষের মধ্যে জনপ্রতিনিধি হিসাবে এবং সারা বাংলাদেশের মধ্যে জনপ্রতিনিধি, সংসদ সদস্য হিসেবে লুইকানের ওই সৌরম্য ভবনে থাকার যে যোগ্যতা থাকা দরকার একজন সংসদ সদস্যের, উনি সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি। তার যে বিচ্যুতি ঘটেছিল সেটি সংশোধন করে উনি আবার এলাকায় একজন সাহসী রাজনীতিক এবং বিবেকবান মানুষ হিসাবে ওই সৌরভের পাশে দাঁড়াবেন, ওই পরিবারের পাশে দাঁড়াবেন, এবং পরবর্তী নির্বাচনের জন্য নিজেকে সংশোধন করবেন, যাতে মানুষ মনে করে যে মঞ্জুর ইসলাম লিটনের যতটুকু স্খলন হয়েছিল সেটি সে সংশোধিত হয়েছে। দীর্ঘ উপদেশ তালিকা, আশাবাদ। হ্যাঁ, সেই আশাবাদের কিন্তু একটা জায়গায় আমার মনে হয় প্রণবদা নজর এড়িয়ে যাচ্ছে। তিনি কিন্তু একটা হত্যা চেষ্টা মামলার আসামি, এবং আমরা আশা করব খুব দ্রুত তার বিচার হবে। তিনি যতই সংশোধন হোক, পুরনো যে পাপ, যে ভুল তিনি করেছেন, যে পাপ তিনি করেছেন, তার শাস্তি পাওয়ার পরেই আমার মনে হয় তার সংশোধনের প্রশ্নটা আসে। পরবর্তী নির্বাচন বা অন্যান্য আচার আচরণ, কিন্তু এই ফাঁকে যাতে আমরা বিচারটাকে প্রলম্বিত না করি এবং বিচারের রায়টা যাতে এই সুযোগে দাপট না দেখায় সেটা আমরা আশা করি আবার না কোনো খবরের শিরোনাম তিনি হয়ে যান। আমাদের হাতে পত্রিকা এসে পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের খবর নিয়ে কথা বলতে চাই। সাহসী হলে সন্ত্রাসীরা পরাজিত হবে, এগিয়ে আসুন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, যার হাতে মানুষ পড়ে তার সঙ্গে সংলাপের ইচ্ছা আমার নেই, দৈনিক জনকণ্ঠের শিরোনাম। এবং তার নিচে এটা সান্ত্বনা বা থেকে বেশ কয়েকটি ছবিতে রাকিব এবং রাজন হত্যা মামলার আজকে আসামিদের মামলার রায়ের খবর
চেপেছে জনকণ্ঠ বেশ বড় করে। আমি প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন নিয়ে কথা বলবার আগে সংবাদ সম্মেলনের যে বক্তব্য, দীর্ঘ বক্তৃতার কিছু অংশ আমাদের হাতে আছে ভিডিওতে, আমরা একটু দেখে নিয়ে এই আলোচনায় আসতে চাই। আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? আজকে সিরিয়াতে কি হচ্ছে, ইজিপ্টে কি হয়েছে, ঠিক বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে আসার একটা ষড়যন্ত্র, এটা তো আন্তর্জাতিকভাবেও যেমন আছে, অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশের কিছু মানুষ এর সাথে সম্পৃক্ত। আমরা যে বিক্ষিপ্ত বলছি, বিচ্ছিন্ন বলছি, এতে বোধ একটা কনফিউশন হচ্ছে, মনে হচ্ছে যেন আইসোলেটেড। আসলে তো আইসোলেটেড না, এগুলি পরিকল্পিত ছোট ছোট ঘটনা। হ্যাঁ, তো এটাকে যদি আমরা স্ক্যাটার্ড বলি, পরিকল্পিত বিক্ষিপ্ত সন্ত্রাসী হামলা, তাহলে বোধহয় ওই আইসোলেটেড যে কনফিউশনটা তৈরি হয় সেটা না হতো। হ্যাঁ, না না, এটা খুবই ভালো কথা। আসলে সেটাই, এটা একটা পরিকল্পিত, মানে আগে বদনামটা করার জন্য কিছু কাজ দেখানো যে হ্যাঁ এটা হচ্ছে। আমাদের এত রাজনৈতিক কোনো সংকটে বাংলাদেশ পড়ে নাই বা এত রাজনৈতিক দৈন্যতায়ও পড়ে নাই যে এখন এই ধরনের একটা খুনির সাথে বসতে হবে যে মানুষ পুড়িয়ে মারে। যেদিন উনি এটা বলবেন যে হ্যাঁ যুদ্ধ অপরাধীদের বিচার হোক বাংলাদেশে, এটা আমরা সমর্থন করি এবং বিচার যেটা হচ্ছে সঠিক হচ্ছে, আগে সেই কথাটা আনান তার মুখ থেকে, এদের সঙ্গ ছাড়তে বলেন, তখন ভেবে দেখা যাবে। তবে দয়া করে আর আমাকে ওই খুনির সাথে বসতে অনুরোধ করবেন না, কারণ বসলেই পোড়া মানুষের গন্ধ পাবো। মোটা দাগে আসলে 4টি বিষয় এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে, একটি হচ্ছে আইএস প্রসঙ্গ, একটি হচ্ছে সংলাপ প্রসঙ্গ, একটি হচ্ছে যেটি আমাদের এখানে আসেনি জামাতের সঙ্গে সঙ্গ ছাড়ার বিষয়টি, বলেছেন যে দলের নেতাদেরকে বলেছেন যে জামাত বা বিএনপির লোকজনকে দলে নেবেন না গ্রুপিং করার জন্য, দল ভারী করার জন্য, কারণ ওরাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তাদের দলের সুনাম নষ্ট, যেটি হচ্ছে আসলে এখন। এবং তার সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে সম্প্রতি যে লেখক, প্রকাশক, ব্লগার খুনের ঘটনা এবং ধর্মীয় অনুভূতির বিষয়টি বলতে শেখ হাসিনা কি বুঝেন, এই সরকারের কি অবস্থান, সেটিও তিনি খোলামেলা পরিষ্কার করেছেন। প্রণব শাহ বোধহয় ছিলেন সংবাদ সম্মেলনে, তবে আমি যতটুকু দেখেছি সেটা শুরুতে আমি বলি যে যত কথা প্রধানমন্ত্রী বলেছেন তার শুরুটা যদি আপনি দেখেন, আজকে প্রধানমন্ত্রী একদম শুরু করে বলেছেন আমার কথা স্পষ্ট, এবং স্পষ্ট কথা অনেকে বলে না, আমি বলি। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে সর্বসময়ের যে অবস্থান, উনি স্পষ্ট করে বলেন, যা বিশ্বাস করেন তা বলার চেষ্টা করেন, রাগঢাক করে বা আমরা যেটা বলি পলিটিক্স করে কোনো কথাবার্তা বলে না, এই জন্য উনি সাধুবাদ পেতে পারেন। কিন্তু আপনি যেটি শেষ বললেন যে ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার ব্যাপারে, এবং উনি যেটা বলছেন যে এটা আঘাত করে কারো লেখা উচিত না, তখন কিন্তু তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল সঙ্গে সঙ্গে সম্পূরক, যে আপনি যে কথা বলছেন তাতে যে আমাদের ব্লগার বলি বা মুক্তমনা লেখক বলি বা আমাদের অন্য যারা সবাই মিলে যে আমরা লেখি বা বলি বা মত প্রকাশের স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে আমার যে মতামত, তাতে কেউ আহত হলে পাল্টা মতামত প্রকাশ না করে আমাকে যে হত্যা করা হচ্ছে, আমরা যে রাজীবকে হারালাম, আমরা যে অভিজিৎকে হারালাম, আমরা যে সর্বশেষ দীপনকে হারালাম, দীপন তো কোনো ধর্ম নিয়ে লেখালেখি করে নাই, উনি তো বইয়ের প্রকাশক, তার উনি কেন খুন হলেন, কেন আমাদের টুটুলকে আহত অবস্থায় এখন হাসপাতালে পড়ে থাকতে হচ্ছে, এইটার কিন্তু ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনার কথা কেউ উৎসাহিত হবে কিনা, উনি কিন্তু সেটারও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তা নিশ্চয়ই উনি যদি এইভাবে না বলতেন, হয়তো আমরা যারা আজকে ওইটুক নিয়ে চিন্তা করছি সেইটুকুর ব্যাপারে কিন্তু অবস্থানটা একটু অন্যরকম হতো। আরেকটি দুইটা বিষয়, একটি হচ্ছে শেখ হাসিনা স্পষ্টবাদী নেত্রী আমাদের, আমরা জানি, এবং তিনি বলেছেন বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএস আছে এমন স্বীকারোক্তি আদায়ের অনেকে চেষ্টা করছেন, এটি একটি বক্তব্য, এবং উনি কিন্তু নাম উচ্চারণ করে কোন কোন দেশ রাষ্ট্রের ব্যাপারেও কিন্তু ইঙ্গিত করেছেন, এবং সেটি আমরা আরেকটু স্পষ্ট করে যদি কেউ বলতে পারি তাহলে আমরা সেই রাষ্ট্রগুলো কারা এবং কারা হচ্ছে আগাম তাদের নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছিল সেই সব বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে, এবং কারা আফগানিস্তান বা সিরিয়া বানায় সেই মার্কিন যুক্তরাষ্ট্র গং সম্পর্কে আমরা সকলেই জানি। সর্বশেষ টনি ব্লেয়ারের স্পষ্টবাদী বক্তব্য আমরা শুনেছি, ফলে এই বিষয়ে আসলে কোনো রাগঢাক নেই। এটি মাথায় রেখেই
পরের অংশের যে বক্তব্য তার প্রধানমন্ত্রীর, তিনি বলেছেন যে সংবিধান প্রত্যেক ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমার ধর্মকে নিয়ে কেউ যদি বিকৃত লেখা লেখে, যদি কেউ নোংরামি করে, নোংরা লেখা লেখে, তাহলে আমার সেন্টিমেন্টে লাগবে। না, অবশ্যই উনি যে ধর্মে বিশ্বাস করেন, আমি যে ধর্মে বিশ্বাস করি, সেন্টিমেন্টে লাগবে। কিন্তু আশঙ্কার বিষয়টা কি হচ্ছে, উনি যতই বলে থাকুন না কেন যে এর মাধ্যমে সন্ত্রাসীরা উৎসাহিত হবে না, আমি নিজে তা মনে করছি না। এগুলো আসলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী কোনোভাবেই এটাকে টলারেট করতে চাচ্ছেন না, কিন্তু তার এই টোনটা আসলে ওই ভিন্নভাবে ব্যাখ্যা করার জায়গাটা তৈরি হয়। উনি যে কথাটি বলেছেন এর পাশাপাশি যদি বলতেন যে কোনো কারণে কোনো লোককে আপনি আইন বহির্ভূতভাবে হত্যা করতে পারেন না বা আক্রমণ করতে পারেন না, সেটা যে কোনো কারণেই হোক, যদি রাষ্ট্র মনে করেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন যে তার সরকার এবং রাষ্ট্র মনে করে যে বিশেষ বিশেষ জায়গায় কেউ কেউ অপরাধ করছেন, সামাজিক অশান্তি তৈরি করছেন, সেটা যে কোনোভাবেই বিচারের মধ্য দিয়ে আসতে হবে। কিন্তু এইটুকু বলে যদি আমরা বাকিটুকু না বলি যে কোনোভাবেই কাউকে আসলে একজন বিচ্ছিন্নভাবে হত্যা করতে পারবে না, তাহলে মনে হয় সেটা প্রধানমন্ত্রীর জন্য যে প্রশ্নটা উঠেছে যে উৎসাহিত হবে কিনা, তাহলে সেই ব্যাপারটা হয়তো অনেক পরিষ্কার হতো। এখানে মূল সমস্যাটা কি হচ্ছে আমি আপনাকে বুঝাই। এটার কিন্তু ধর্মানুভূতির একটা যে জায়গা, এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার হয়ে গেছে। উনি যেভাবে এটা বলছেন, আমরা জানি গ্রামে গঞ্জে জামাত শিবিরের অনেক যারা ওয়াজ করে ভালোভাবে, তারা বলেন যে নারী নেতৃত্ব হারাম, এটা নারী নেতৃত্ব ইসলাম সমর্থন করে না, এই ধরনের ওয়াজ তারা করে থাকেন। এর মানে কি, অনেক সাধারণ মানুষ যদি এখন মনে করেন যে তাদের ধর্মানুভূতিতে এই জায়গাটা আঘাত করেছে, সুতরাং একটা জায়গায় তো বেড়াজাল দিতে হবে যে আপনি কোনোভাবেই এটা করতে পারেন না। এবং আরো সতর্ক এই কারণেই হতে হবে যে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, সত্যি এখানে একটা আন্তর্জাতিক রাজনীতির চাল রয়েছে এবং আমরা জানি যে আইএস স্বীকার করলে হয়তো এই দেশকে আরো অনেক ধরনের ভুক্তভোগী হতে হবে, কিন্তু এটাকে প্রোটেক্ট করার জন্য উনি আমাদের প্রধানমন্ত্রী এবং এটা করার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের। উনি ওনার মতো আপ্রাণ চেষ্টা করেছেন, এটা আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু ফ্যাক্টটা বলছে না। আপনি যদি দেখেন আজকে গতকালকে প্রথম আলোতে যে সংবাদটি বেরিয়েছে, প্রত্যেকটা খুব বেশি লোক কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, একটা ছোট চক্র, এরা বারবার ধরা পড়ে না তা নয়, জামিন পায়, বের হয়ে আরেকবার করে। আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টার সাথে যারা জড়িত তারাই নিলয় নীলকে হত্যা করেছে। এর আগে যারা আরেকবার গ্রেফতার হয়েছিল তারাই খিজির সাহেবের হত্যার আসামি। তাহলে মানেটা কি হচ্ছে, এই গুটি কয় লোক গোটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, সরকারকে চ্যালেঞ্জ করছে, এবং এরা যদি বুদ্ধিকে চ্যালেঞ্জ করছে, আমরা যদি প্রধানমন্ত্রীর কথার মধ্যেই থাকি যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই ক্রীড়ানক হিসেবে কাজ করছে তাদের দেশীয় দোসরদের মাধ্যমে, এই গুটি কয় মানুষকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্র এবং সরকারের। এই জায়গাটা তারা কতটুকু করতে পেরেছেন সেই প্রশ্নটা আসলেই প্রথম আলোর এই সংবাদে বেরিয়ে এসেছে। জামিন যদি কোনো আসামি পেয়ে থাকে, তাকে নজরদারিতে রাখা আমাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, তাদের জন্য কর্তব্য ছিল। আমরা দেখতে পাচ্ছি এরা জামিন পাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রী জানেন না যে এরা জামিন পেয়েছে এবং এদের জামিন বাতিলের কোনো চেষ্টা অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রের আইনজীবীরা করছেন না। এর মানেটা কি, রাষ্ট্রের ভিতরে, সরকারের ভিতরে তাদের কোনো না কোনো ধরনের এক ধরনের সমর্থন আছে। এই জায়গাটা হচ্ছে খুবই কি বলবো, স্পর্শকাতর এবং নাজুক একটা জায়গা, এটাকে অনেক সতর্কভাবে ডেলিগেট করতে হবে। এখানে জনকণ্ঠের যে শিরোনামটা আমরা দেখলাম যে আমরা সাহসী হলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে, সত্যি কথা রূপা। আপনি জানেন তেজগাঁতে যে হত্যাকাণ্ডটা হলো, এই হত্যাকাণ্ডের পরে দুইজন তৃতীয় লিঙ্গের মানুষ তারা সরাসরি হাতে নাতে এই খুনিদেরকে ধরলেন। খুনিরা ভেতরে আছে, সেই তৃতীয় লিঙ্গের মানুষগুলা কিন্তু লাপাত্তা হয়ে গেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে কোথায় চলে গেছেন আমরা জানি না। আদৌ তারা গেছেন নাকি তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে লুকিয়ে ফেলা হয়েছে, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো ধরনের তথ্য নেই। এটা খুবই আশঙ্কার একটা বিষয়, কারণ এই হত্যা মামলাটি যখন বিচারে যাবে এরা প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে থাকবেন এবং তারা কিন্তু পেছন থেকে নাই হয়ে যাচ্ছেন। রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যদি ওইটুকু করতে পারেন, যারা জামিন পাচ্ছে তাদেরকে যদি আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, অনেকগুলো হত্যাকাণ্ড হয়তো বা অনেক হামলা হয়তো আমরা কমিয়ে আনতে পারতাম। একটা বিরতির পর ফিরতে চাই প্রণব সাহা, নিশ্চয়ই বলবেন, কিন্তু বিরতির পর, বিরতি নেবার সময়টা পেরিয়ে গেছে। আপনারা থাকুন আমাদের সাথে এবং জানিয়ে দিই, বিরতির পর আমরা চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত করতে ব্লগার লেখক পৃথু সান্যালকে। আগে এক দফায় তার সাথে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলাম, আশা করি এবার তার প্রতিক্রিয়া আমরা জানতে পারবো। থাকুন একাত্তর জন্য।
দেখছেন ৭১ জার্নাল। আমাদের সাথে আছেন প্রণব সাহা, আরিফ জেবতিক এবং যুক্ত হচ্ছেন অজ্ঞাত স্থান থেকে নিরাপত্তার কারণে তার স্থান প্রকাশ করেননি আমাদের কাছে ব্লগার পৃথু সান্যাল। স্কাইপিতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি আশা করি তাকে পৃথু সান্যাল আছেন আমাদের সাথে। আমি পৃথু সান্যালের কাছ থেকেই এইবারের আলোচনাটি শুরু করতে চাই। আমি জানি না আপনার সুযোগ হয়েছে কিনা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছেন সেটি দেখবার, কিন্তু নিশ্চয়ই অনলাইনে আপনি সেটি পড়বার সুযোগ পেয়েছেন, যেখানে একটি জায়গায় প্রধানমন্ত্রী এক প্রশ্নের উত্তরে বলেছেন কেউ যদি ধর্ম মানতে না চায় তাহলে সেটা তার ব্যাপার, তার সেই বিশ্বাস নিয়ে সে থাকবে, কিন্তু অন্যের ধর্মকে আঘাত দিতে পারবে না। এটাই হচ্ছে মানবিক গুণ, কিন্তু বিকৃত করে লেখা কোনো মানবিক গুণ না। এটা বিকৃত, এটা বিকৃতি, লালসা চরিতার্থ করা, সেগুলো বন্ধ করতে হবে। কাউকে লিখতে বন্ধ করতে বলা হয়নি, সতর্কতা অবলম্বন করতেও বলা হয়নি। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কেউ নাস্তিক হলে সেটা তার বিষয়, কিন্তু কারো ধর্মের বিরুদ্ধে লেখা যাবে না। তো এ ব্যাপারে আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, বা আপনার সারা যারা দেখছেন সবার সাথে আমি একটা প্রশ্ন রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর এই কথার প্রেক্ষিতে, যে আজকে রাষ্ট্র ধর্মের পৃষ্ঠপোষকতা করছে। আমরা দেখছি সরকার থেকে প্রত্যেকটি উপজেলায় একটি করে মসজিদ বানানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে। এগুলা তো জনগণের ট্যাক্সের টাকা হচ্ছে, তাই না? তো জনগণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কেন যাচ্ছে, এটা কি অহেতুক যাচ্ছে কিনা, এটা তো একজন নাগরিকের জানার অধিকার আছে। তো আমি বলবো একজন ধর্ম মানে না, ঠিক আছে, তার ট্যাক্সের টাকা দিয়ে আপনি ধর্মের পৃষ্ঠপোষকতা করবেন, মন্দির বানাবেন, মসজিদ বানাবেন, এটা কেমন অযৌক্তিক হয়ে গেল না ব্যাপারটা? তারও তো তাহলে এই ব্যাপারে কথা বলার অধিকার আছে, যেহেতু সে ট্যাক্স দিচ্ছে। এই হচ্ছে একটা কথা। তারপর মাননীয় প্রধানমন্ত্রী লিখেছেন, বলেছেন উনি, যেটা আমি দেখেছি, যে উনি বলতেছেন যে ধর্ম নিয়ে লেখালেখির জন্য চরমপন্থীদের মানে যে ব্যাপারটা উনি সতর্ক থাকতে বলছেন। এটা উনি যতই পরে উনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে আবার বলেছেন যে এতে চরমপন্থীরা উৎসাহিত হবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই বলুন না কেন, ধরেন আমার ছেলেটা আপনাকে একটা মারলো, আপনার সাথে বেয়াদবি করলো, ঠিক আছে, আমার বড় ছেলেটা বা ছোট ছেলেটা যেই হোক, আপনি তার সাথে দুষ্টুমি করছেন, সে তো বুঝ না, সে আপনাকে বড় আঘাত করে ফেলল। এখন আপনি আমার কাছে আসলে আমার তাকে কি করা উচিত? আমি কি আপনাকে বলবো যে আপনি কেন দুষ্টুমি করলেন? আমার তো বলেন আমার ছেলেটাকেই বলা উচিত যে আপনার বড়দেরকে মারাটা তোমার এটা ঠিক হয়নি, বাবা আপনি কেন ওনাকে আঘাত করলেন। এখন আমি যদি আমার ছেলের সামনে আপনাকেই বলি কেন আপনি দুষ্টুমি করতে আসলেন, তাহলে ছেলেকে কি পত্র দেওয়া হলো না? আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নটা আমি আবার রাখবো যে উনি এটা কি পত্র দিচ্ছেন কিনা, এবং উনার এই কথায় মানে যতই উনি বলুন না কেন আমার কাছে এটাই মনে হচ্ছে, এবং এটা যে কোনো স্বাভাবিকভাবে আরেকটি বিষয় নিশ্চয়ই আপনার নজরে পড়েছে, সেকুলারিজম মানে কিন্তু ধর্মহীনতা না বলে প্রধানমন্ত্রী বলেছেন, এবং অনেকে এটা বিশ্বাস করেন যে সেকুলারিজম মানে ধর্মহীনতা না, এবং যেই ধরনের ধর্মবিরোধী লেখালেখি সেটাকে এক ধরনের বিকৃতি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং অন্য অনেকেই এইরকম মত পোষণ করেন। আচ্ছা, এখানে সেকুলারিজম এবং যে বিষয় সেকুলারিজম আর হচ্ছে সেকুলারিজম মানেই হচ্ছে ধর্মহীনতা নয়, আর হচ্ছে ধর্ম নিয়ে লেখাটা হচ্ছে বিকৃতি, এই দুইটা যে ব্যাপার। এখানে সেকুলারিজম কি সেটা আগে জানা দরকার। সেকুলারিজম মানেই ধর্মহীনতা নয়, এটার সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না। সেকুলারিজম হচ্ছে যেখানে সেকুলারিজমের প্রথম কথাটা হচ্ছে মানে আপনার ধর্মীয় পরিচয় প্রাধান্য পাবে না, আপনার মনুষ্যত্বের পরিচয় প্রাধান্য পাবে। আপনি যদি একটা অফিসে চাকরি করেন, সে আপনি একজন সাংবাদিক, আপনি ৭১ এতে আছেন, ৭১-এর সাথে সংযুক্ত আছেন, এখন এই চ্যানেলে এসে আপনি
এই টিভির সামনে বসে আপনি যদি আপনার পরিবার থেকে যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্মটাকে উপস্থাপন করার চেষ্টা করেন, তাহলে আপনি সেকুলারিজমকে মেনটেন করতে পারলেন না। সেকুলারিজম হচ্ছে আমার দৃষ্টিতে, আমি যেটা মনে করি, সেকুলারিজম হচ্ছে যে আপনি যে পেশায় আছেন, আপনি যেখানে আছেন, ওইটাকেই প্রাধান্য দেয় এবং ওইটাকেই মূল করে তোলা, মুখ্য করে তোলা, এটাই হচ্ছে সেকুলারিজম। আমি একটা অফিসে চাকরি করি, মানে আমি অফিসে গেলাম, এজ ইউজুয়াল আমার একটা ড্রেস কোড থাকতে পারে, আমার একটা অফিসের পরিবেশ থাকতে পারে, কারণ আমি ওই ড্রেস কোড মেনটেন না করে আমি আল খেল্লা লাগিয়ে কিংবা ধুতি পরে কিংবা এই যে ঠাকুর ব্রাহ্মণরা যেরকম করে আমি এটা নিয়ে চলে গেলাম, গিয়ে বললাম যে এটা তো আমার ধর্মীয় অধিকার। সেকুলারিজম আমার কাছে মনে হয় এই জায়গাটা। কিন্তু আপনি কি মনে করেন না পৃথু যে এই ধরনের লেখালেখি যেটি অন্যের অনুভূতিতে আঘাত করে সেইটা আসলে এক ধরনের বিকৃতি, বা এটা এরকম লেখা উচিত কিনা? কথার সাথে না বিকৃতি কথাটা যে উনি এসেছে, লেখার মধ্যে বিকৃতি থাকবে কেন? আমরা সাহিত্যের যে একটা শাখা আছে, সাহিত্যের যে এটা কি বলে রঙ্গ, ঠিক একুরেট শব্দটা আমি এখন এই মুহূর্তে আনতে পারছি না, যে রম্য লেখা। হ্যাঁ, সাহিত্যে রম্য বিষয়টা থাকতে পারে। রম্য কিছু, আমি যদি বলি রম্য একটা জিনিস, কিন্তু আপনি আমার কোন বিশ্বাসকে আঘাত করাটা কি ঠিক হবে যুক্তি ছাড়া? এখানে যুক্তি ছাড়া এই যে একটা প্রশ্ন এনেছেন, এখন পর্যন্ত আমার চোখে এমন কোন ব্লগারের লেখা পড়েনি যেখানে যুক্তি নেই। এক একটা ব্লগারের লেখায় যে পরিমাণ রেফারেন্স থাকে, রেফারেন্স গুলো কিন্তু ব্লগাররা নিজেরা তৈরি করে না। এমন নয় যে আমি একটা ফাউ রেফারেন্স দিয়ে দিলাম। রেফারেন্স হিসাবে ব্লগাররা ঠিক ওই গ্রন্থগুলোই ব্যবহার করেন, একটা রেফারেন্স ইউজ করে এই রেফারেন্সটা সম্পর্কে বলাকে আপনি কেন মানে বিকৃতি বলাটা কতটুকু যৌক্তিক হবে, কতটা যৌক্তিক? আরিফ জেবতিক, পৃথুশানাল থাকুন আপনি আমাদের সাথে। রেফারেন্স দিয়ে ব্লগাররা লেখেন, এখানে অনেকগুলো আলাপ আছে। যেমন পৃথু যে কথাগুলো বলছেন, যেমন ধরুন উনি প্রথমেই একটা কথা বলেন, যেমন রাষ্ট্র তার সব থানায় থানায় যদি মসজিদ তৈরি করে ওনার আপত্তি আছে, কারণ হচ্ছে উনি ট্যাক্স পেয়ার এবং উনি ওনারটা দিতে পারেন না। আলোচনা করা এক কথা, কিন্তু আপনি রাষ্ট্রকে ইন্ডিভিজুয়ালি ট্যাক্স এইভাবে দিতে পারেন না। রাষ্ট্র বা সরকার যারা চালান গণতান্ত্রিকভাবে, তার সব সিদ্ধান্ত যে আমার পছন্দ হবে না তার সমালোচনা করার আমার অধিকার আছে, কিন্তু আমি এটা বলে দিতে পারি না যে আমি আমার টাকা থেকে আপনি রামুর যে বৌদ্ধ মন্দিরটা পুড়ে গেছে ওইটা ঠিক করতে পারবেন না। এটা কিন্তু এইভাবে বলে দেয়া যায় না। আমি পুলিশ পছন্দ করে দিতে পারবেন, আনসার বাহিনীকে দিতে পারবেন না। এজ এ ট্যাক্স পেয়ার বলতে পারেন। আপনি কিন্তু ট্যাক্স পেয়ারের কোথাও কিন্তু লেখা থাকে না যে সে কোন বিশ্বাসে। কারণ হচ্ছে গণতান্ত্রিক ভাবে অনেকে আছেন যারা যে সরকার থাকে তাকে পছন্দ করে না, বিরোধী একটা শক্তি থাকে, তো হ্যাঁ তারা তো বলতে পারে না যে আমরা ট্যাক্স দিব না, চাই না আমাদের ট্যাক্সে মন্ত্রী বেতন হোক। এটা আসলে হয় না। সো এইগুলো আসলে খুব জায়গা থেকে না। দ্বিতীয় হচ্ছে যেটা বলছেন যে সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়, এটাতে আমি প্রধানমন্ত্রীর সাথে একমত। সেকুলারিজম মানে হচ্ছে আপনি কোনো মানুষকে তার ধর্মীয় পরিচয় বিবেচনা করবেন না। আমি এক জায়গায় চাকরি করতে আসবো, আপনি আমার যোগ্যতা দেখবেন, কিন্তু আমি মুসলমান হিসাবে বা হিন্দু হিসাবে বা খ্রিস্টান হিসাবে আমাকে আলাদাভাবে নিবেন, মানে এই বৈষম্যটা করবেন না আমার প্রমোশনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে। এইটা কিন্তু এর মানে কিন্তু ধর্মহীনতা নয়। ব্যক্তির পর্যায়ে যার যার বিশ্বাস তার কেউ ধর্ম বিশ্বাস করতে পারে না পারে, এটা তার ব্যাপার। এটা সমাজে এবং রাষ্ট্রে কোনো প্রভাব ফেলবে না, এই জায়গাটাকেই সেকুলারিজম বলা হয়। কিন্তু এটার এক ধরনের বিকৃতি জামাতিরা করে থাকে। তারা যেহেতু আওয়ামী লীগ সেকুলারিজমের কথা বলে, এটার বিরুদ্ধে তারা এটা বলে যে আওয়ামী লীগ ধর্ম বিশ্বাসে, মানে তারা তো একেবারে গোটা সরকারি নাস্তিক সরকার, এটা তো তারা বলছে। মানে সুতরাং এটা তাদের রাজনৈতিক বক্তব্যের জায়গাটা। এই দুইটা জায়গা। তৃতীয় যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইদানিং খুব বেশি আলোচনা আসছে, যে লেখালেখিতে আমরা কতটুকু সীমা মেইনটেইন করব, বা লেখার কোনো সীমা আছে কিনা, শিল্পচর্চার কোনো সীমা আছে কিনা। এটা সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে, এটা এতই একটা ফাইন লাইন, এই জায়গাটা আসলে বিস্তর আলোচনার জায়গা থাকে। কিন্তু এই আলোচনাটা তখনই হয় যখন একটা লোক মারা যায়। এক ধরনের এই আলোচনাটা টানতে গেলেই ওই মৃত্যুগুলোকে এক ধরনের জাস্টিফিকেশন দেওয়া হয়। আমাদের প্রথম কথা হচ্ছে, একটা লোক খুব খারাপ লেখে, সে জঘন্যভাবে লিখে, হ্যাঁ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এজ এ মুসলিম আমার যে বিশ্বাস, আমার যে আবেগটা আছে, যিনি বিশ্বাস করেন না তার সেই আবেগ থাকবে না। তিনি যেভাবে লিখবেন তিনি মনে করবেন আমি হার্ট হব না, আমি হার্ট হতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন, তিনি হার্ট হয়েছেন,
আমি এটার সাথে চূড়ান্ত একমত। রেফারেন্স দিয়ে যে আলোচনাগুলো হয় সেটা ডিফারেন্ট জিনিস, দার্শনিক আলাপ, ঐতিহাসিক আলাপ ইতিহাসের, কিন্তু অনলাইনটা এত ভাস্ট হয়ে গেছে, অনেকেই আসলে এই রেফারেন্স দেওয়ার যোগ্যতাও রাখেন না, অনেকে করে থাকেন। কিন্তু লেখা পড়ার পর আরিফ জেবতি অনুভূতিতে আঘাত লাগে কিনা, আপনি নিজে অনুভূতিতে আঘাত লাগাকে কিভাবে সংজ্ঞায়িত করেন? আমার যে ধরনের ম্যাচুরিটি আর আরেকজনের যে ম্যাচুরিটি সেটা এক না, আমরা একদম জেনারেলাইজ করা যাবে না। কথা হচ্ছে এখন সাধারণভাবে কেউ যদি সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে গালি দেয়, সেটা আমার তো লাগেই, কিন্তু নিশ্চয়ই সাংবাদিকদের মধ্যে ভালো খারাপ সব মিলিয়ে আছে। আমরা একদম শেষ পর্যায়ে আছি সময়ের সংকটে। পৃথু, আমরা আরিফ জেবতিক এবং প্রণব সাহার কাছ থেকেও প্রতিক্রিয়া শুনলাম। আসলেই তো কর এককভাবে সিদ্ধান্ত নিয়ে পরিচালনা করা সম্ভব নয়, করের টাকা বা আসলে অনুভূতিতে আঘাত লাগলে তো সেই প্রতিক্রিয়া আসবেই। না না, আমি এই কথাটা বলিনি। প্রতিক্রিয়াটা এই প্রতিক্রিয়া আমাদের কাম্য নয়। অনুভূতিতে কারো যদি আঘাত লাগে, রাষ্ট্র তার প্রতিবিধান করতে পারেন। আজকে আইন আছে, সেটা আইনে হতে পারে, যারা এর বিরুদ্ধে বলছে সেটা এক জিনিস, কিন্তু অনুভূতিতে আঘাত লাগার মাধ্যমে আপনি হত্যাগুলোকে জায়েজ করতে পারেন না, কোনোভাবে না। পৃথু সেননাল। জি জি, যে আমি ওই যে ওনার কথাটার সাথে একমত ইয়ে করছি, যে একজনের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে এই বলে তো একজনকে মেরে ফেললো, এবং আরেকজন বললো হ্যাঁ বলেছিল বলেই মেরে ফেলেছে, আপনি বলবেন না এরকম। এই ব্যাপার যে এটা কিভাবে সমাধান করা যায়। এক সেকেন্ডলি হচ্ছে এই অনুভূতিটা কিন্তু এখন পর্যন্ত কেউ সঙ্গে কি বলে এটা কেউ ক্লিয়ার কনসেপ্ট কেউ ধার করাতে পারছে না যে এইটুকু হচ্ছে আমার অনুভূতি, আপনি এইটুকু লিখবেন না, এইটুকু লিখবেন না। সাধারণত যে এরপরে এই ব্যাপারটা মূলত চলে আসে, কেউ মারা গেলে তার ব্লগ নিয়ে বা কেউ নিজে নিজে বানিয়ে এরকমও হয়েছে। দেখা গেছে সাপোজ যে আমাদের দীপেন ভাই মারা গেল, তার কিন্তু কোনো লেখা পাচ্ছে না, এখন তার নিয়ে এটা নিয়ে আর কেউ বলতেছে না যে দীপেন এরকম বলতো ধর্মবিরোধী বা এটি, কিন্তু দেখা গেছে ওয়াশিকুরের সময় খোঁজা হয়েছে, রাজীব হায়দারের সময় খোঁজা হয়েছে, কিছু ব্যাপার তারা নিজেরাই হয়তো বানিয়ে এরকম নিয়ে এসেছে। আর সবথেকে বড় বিষয়, যারা ব্লগিং করেন, এটা জানি না এখানে আরিফ জেবতিক ভাই উনি ভালো বলতে পারবেন, এক একটা ব্লগ লিখতে গেলে এক একটা ব্লগারের কি পরিমাণ পড়াশোনা করতে হয়, কি পরিমাণ রেফারেন্স ঘাটতে হয়। তো একটা পৃথু, আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন যে লেখালেখি, এই লেখার চর্চা কোনো সীমা টেনে বা কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে কিনা এই বিষয়ে মাথায় রেখে এই চর্চা করা সম্ভব? না, এখানে এই কথাটা কিন্তু আমি গত আরেকদিন আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম যে আমি একটা বিষয় চিন্তা করছি, আমার চিন্তাটা আমি শেয়ার করতেই পারি, করাটা হচ্ছে আমার একটা সহজ, এটা কি বলবো, এটা মানবিক একটা ব্যাপার, মানুষ হিসেবে এটা আমার সহজ ব্যাপার। অন্যান্য প্রাণীর থেকে মানুষ কিন্তু এই কারণে আলাদা, মানুষ চিন্তা করতে পারছে। সেই এই জঙ্গল, আমার ধারণা পরিষ্কার। পৃথু, আমাদের শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ দিয়ে। যদি আপনি বললেন যে অনুভূতিতে আঘাত লাগা, অনুভূতির আঘাত লাগাতে কোনো সীমারেখা নাই, লিখলে একটি ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়, যখন প্রতিমা ভাঙা হয়, মন্দিরের বিগ্রহ ভাঙা হয়, তখন কি অনুভূতিতে আঘাত লাগে না? আমরা তো সেই কখনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা করতে দেখি না, না রাষ্ট্রকে, না পুলিশকে, না কাউকে। তা লিখলেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। যখন আমার মূর্তি ভাঙে, যখন আমার মন্দির ভাঙে, তখন তো ধর্মীয় অনুভূতির মামলা হয় না। আমরা কি আশা করবো যে পুলিশকে সর্বোচ্চ নির্বাহী বিভাগ থেকে এখন থেকে নির্দেশ দেওয়া হবে যে এরপরে প্রতিমা ভাঙা হলে সেটা ধর্মীয় অনুভূতির মামলা হতে হবে? অনেক ধন্যবাদ প্রণব সাহা বিষয়টি তুলবার জন্য। এরকম আরো বহু বিষয় আলোচনায় আসতে পারে। আপনি ভাস্কর্য বানান, সেটি দেখে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এবং পৃথিবীর সবচেয়ে সেরা সেরা জাদুঘরের যে সকল ভাস্কর্য আপনি দেখতে যান, সেগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার মতো, যারা এত অনুভূতি প্রবণ। ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতো। শিশু রাজন হত্যায় কামরুল সহ 4 জনের, রাকিব হত্যায় 2 জনের ফাঁসির আদেশ। স্বল্পতম সময়ে রায়ে সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি। জঙ্গি আইএসের কথা বলে ষড়যন্ত্র হচ্ছে, সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী। সারা দেশে বিশেষ অভিযান, বিএনপি জামায়াত কর্মী সহ গ্রেপ্তার প্রায় 800।
নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলীয় প্রতিনিধিরা, ফুটবল দল আসছে নভেম্বরে। মিয়ানমারে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, কাল ফলাফল ঘোষণা। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের ফাঁসি, রায়ে পরিবারের সন্তোষ। বাংলাদেশকে ইরাক সিরিয়া বানাতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, গুপ্ত হত্যাকারীদের সাথে কোনো সংলাপ নয়, গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নাশকতার আশঙ্কায় গত দুদিনে সারা দেশ থেকে 8 শতাধিক আটক, দেশকে যারা অস্থিতিশীল করে তুলছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজীপুরে কলহের জের ধরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, শ্বাসনালী সহ শরীরের 90% পুড়ে গেছে, জানালেন চিকিৎসক। এবং মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট পড়েছে 80%, ভারতের বিহারের নির্বাচনে পরাজয় মেনে নিয়ে বিজয়ীদের অভিনন্দন জানালেন মোদি। বিএনপি জামাতের আর কেউ জায়গা পাবে না আওয়ামী লীগে, প্রধানমন্ত্রীর ঘোষণা, খালেদা জিয়ার সংলাপের আহ্বান নাকচ। সিলেটে শিশু রাজন হত্যায় প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসি, খুলনায় রাকিব হত্যা মামলায় প্রাণদণ্ড পেলেন 2 জন। শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটন কারাগার থেকে মুক্ত, সংসদ অধিবেশন চলা পর্যন্ত বহাল থাকবে জামিন। দ্বিতীয় ম্যাচে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সিরিজ জয়ের চোখ টাইগারদের। Voting underway in Myanmar in a historic election as the country aims to make a crucial transformation from military rule to democracy. At least 7 people are killed in a new wave of political violence in Burundi, families fleeing the capital. Mourners gather at St. Petersburg Cathedral to remember the victims of last week's crash. And she's been called the Afghan Malala. We meet the schoolgirl trying to give disadvantaged kids a better education. There's been a massive turnout in Myanmar's first openly contested election in 25 years, a poll that could end decades of military rule in the former Burma. St. Petersburg remembers the victims of the plane disaster in Egypt as investigators analyse the sudden noise heard on the cockpit voice recorder.